গল্পের নাম অভিমানী কৃষ্ণচূড়া। লেখিকা লায়রা আয়নাত। পর্ব ২। আমি রুমে এসে সবেমাত্র বালিশে মাথা এলিয়ে দিয়েছি। সারাদিনের পুঞ্জীভূত ক্লান্তি চোখের পাতায় রাজ্যের ঘুম হয়ে নেমে আসতে চাইছে। ঠিক এমন একটা প্রশান্তির মুহূর্তেই আকস্মিক একটা শব্দে আমার ঘোর কাটে। কোনো রকম পূর্বাভাস ছাড়াই দরজা ঠেলে এজার আমার রুমে প্রবেশ করেন। তাকে দেখে নিজের বোকামির জন্য নিজেকেই এখন গালমন্দ করতে ইচ্ছে করছে। আমি আসলেই একটা আস্ত বলদ। দরজার লকটা ভেতর থেকে আটকে দিলে কি এমন ক্ষতি হতো? শুধু আলগা করে চাপিয়ে এসেছি দেখেই তো মানুষটা এভাবে বিনা অনুমতিতে ঢুকে পড়ার সুযোগ পেল। তবে এখন এই বোকামি নিয়ে আফসোস করার চেয়েও মোক্ষম বিষয় হল, এজার আমার রুমে কি করছেন? কিসের এত প্রয়োজন পড়ল তার? আমি শোয়া থেকে উঠে বসি। গায়ের উপর পড়ে থাকা চাদরটা কিছুটা গুছিয়ে নিয়ে বিরক্তিটা যথাসম্ভব চেহারায় লুকিয়ে রাখি। আমি স্থির আর শান্ত চোখে উনার দিকে তাকিয়ে কাঠ কণ্ঠে জিজ্ঞেস করি, কি ব্যাপার? আপনি এত রাতে এখানে? আমার কথার কোনো সরাসরি উত্তর না দিয়ে এজার ধীর কিন্তু রাশভারী পায়ে বেডের দিকে এগিয়ে এসে আদেশ করার মতো সুরে বলেন, আমার রুমে চলো। এখনই আমার সাথে আমার রুমে চলো গু। উনার এমন উদ্ভট আর অধিকার খাটানো কথা শুনে আমি রীতিমতো থমকে যাই। কপাল কুঁচকে বিস্ময় নিয়ে বলি, কেন? আমি আপনার রুমে যাব কেন? এজার এবার একদম আমার বিছানার পাশে এসে দাঁড়ান। নিজের চড়া বুকে হাত ভাঁজ করে অত্যন্ত জেদি আর ভঙ্গিতে আমার চোখে চোখ রেখে বলেন, তুমি চলো আমার সাথে। আর যদি না যাও, তবে আমি তোমার রুমের ওই সোফায় ঘুমাব। কেন ঘুমাব, কি জন্য ঘুমাব সেটা আমার জানা নেই। শুধু জানি তুমি যাবে আমার সাথে গু। উনার এমন এক গুয়ে কথায় এবার প্রচণ্ড বিরক্তি গ্রাস করছে আমাকে। একে তো ভরপুর ঘুমের সময় তার উপর এসব ফাইজলামি কার সহ্য হয়? আমি নিজেকে যথাসম্ভব সংযত রেখে উনার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলি, আপনার কি এত রাতে আমার সাথে মজা করার ইচ্ছে জেগেছে? ঘুম থেকে তুলে এসব কি উল্টোপাল্টা বকছেন? এজারের মুখমণ্ডল এবার আরও গম্ভীর হয়ে ওঠে, আমি কোনো মজা করছি না, নিদ্রা। আমি তোমার সাথে এক রুমে থাকতে চাই। আর তুমি অনুমতি দিলে তোমার সাথে এক বিছানাতেও থাকতে চাই। উনার মুখে এই নির্লজ্জ প্রস্তাব শুনে আমার সারা শরীরে রাগের আগুন দাউদাউ করে জ্বলে উঠছে। মন তো চাইছে কষিয়ে কয়েকটা থাপ্পড় মেরে ওই ফর্সা গাল দুটো লাল করে দিতে। কত বড় সাহস! নির্লজ্জের মতো এসব বলছে আমায়। আমার সাথে বিছানায় থাকতে চায় মানে কি? আমি উনার দিকে কঠিন ও তীক্ষ্ণ চোখে তাকাই, আপনার কি একটুও লজ্জা করে না এসব কথা বলতে? আমরা দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, কোনো কারণ ছাড়া এক বিছানায় কেন থাকতে যাব একসাথে? আর আপনিই বা কোনো অধিকারে আমার রুমে থাকবেন? আমার এই অপমানজনক কথা শুনে এজারের চোয়াল শক্ত হয়ে আসে। রাগে তার কপালের রগ দপদপ করে ফুলে ওঠে। উনার চোখের সেই তীক্ষ্ণ ও ধারালো দৃষ্টি আমার গায়ে তীরের মতো বিঁধে যায়। দাঁতে দাঁত চেপে তিনি বলেন, কেন? বিগত ২ বছর আমরা তো একই রুমে থেকেছি, তখন কি তোমার সাথে আমি কিছু করেছি যে এখন করব? তোমার কি আমাকে এতটা কাপুরুষ মনে হয় যে আমি তোমার সুযোগ নেব? উনার মুখে কাপুরুষ শব্দটা শুনে আমার বুকের ভেতরের জমানো ক্ষোভগুলো আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হতে চাচ্ছে আমার। মুখের উপর চিৎকার করে বলতে মন চায়, কাপুরুষ না হলে কি যে মানুষটা একসময় আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তার কাছেই আবার ফিরে যেতেন? কাপুরুষ না হলে কি আমার পাশে থাকার গল্পগুলো এত সহজে ভুলে যেতেন? কাপুরুষ না হলে কি আমাকে স্ত্রীর অধিকার থেকে বছরের পর বছর বঞ্চিত রাখতেন? কিন্তু এসব জমানো অভিমান আর ক্ষোভ আমি সযত্নে গিলে ফেলি। বরং তীক্ষ্ণ গলায় শুধু বলি, সে সময় আর এ সময়ের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তখন তো আপনার চোখে। আমি বাক্যটা শেষ করার আগেই উনি প্রচণ্ড ক্ষোভে আমার মুখের কথা কেড়ে নেন। নিজের ইগোতে লাগা আঘাত সামাল দিতে তিনি ফুঁসে ওঠে ক্ষুব্ধ গলায় বলেন, তখন আমার চোখে আলো ছিল না, এটাই তো বলতে চাইছ? তো শোনো, চোখ ছাড়া আমার শরীরের বাকি সবকিছু একদম ফিট অ্যান্ড ফাইন ছিল। আমি চাইলে তোমার সুযোগ নেওয়া আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। তুমি কি ভাবছ তোমার প্রতি আমি ইন্টারেস্ট দেখাব? আমার রুচি এতটা বাজে পর্যায়ে নেমে যায়নি যে তোমার সুযোগ নেব। আমি শুধু এখানে থাকতে এসেছিলাম, ব্যাস। এ কথা বলেই আমাকে টু শব্দটুকু করার কোনো সুযোগ না দিয়ে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে যান এজার। দরজার ভারী পাল্লাটা সশব্দে বন্ধ হওয়ার সাথে সাথে গোটা ঘর জুড়ে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে আসে। তবে সেই নিস্তব্ধতা ছাপিয়ে উনার বলে যাওয়া শেষের তীক্ষ্ণ কথাগুলো শূন্য ঘরে বারবার প্রতিধ্বনিত হতে থাকে। শব্দগুলো অদৃশ্য বিষাক্ত তীরের মতো আমার বুকটা ফালাফালা করে দিচ্ছে। আমি উনার কাছে এতটাই জঘন্য?
আমার প্রতি ন্যূনতম আগ্রহ দেখালে উনার মতো মানুষের রুচি একেবারে বাজে পর্যায়ে নেমে যাবে? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। পরক্ষণেই মনে হয় ঠিকই তো। আমার মতো অতি সাধারণ এক মেয়ের কী বা যোগ্যতা আছে উনার মতো মানুষের মনোযোগ পাওয়ার? আমি তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। তথাকথিত আধুনিকা নই, একেবারে ক্ষেত একটা মেয়ে। হাতকাটা কিংবা হাঁটু অবধি ঝুলের পশ্চিমা পোশাক আমার গায়ে ওঠে না, খোলা চুলে মোহনীয় সাজে আমি কখনো বাইরে বের হই না। মুখে মেকআপের আস্তরণ মেখে নিজেকে আকর্ষণীয় করার কোনো বৃথা চেষ্টাও আমার নেই। চাকচিক্যহীন সাদামাটা এক কদর্য রূপ নিয়ে পড়ে থাকি। যার নিজের কোনো জমানো অর্থ নেই, বাবা থাকা সত্ত্বেও যার মাথার উপর কোনো বাবার ছায়া নেই, সে কি করে এজারদের মতো মানুষের সমকক্ষ হওয়ার স্পর্ধা রাখে? না, আমার কোনো প্রয়োজন নেই উনার যোগ্য হওয়ার। এমন একজন বেহায়া আর স্বার্থপর মানুষের যোগ্য আমি হতেও চাই না। যদি ঘুণাক্ষরেও জানতাম আমার জীবনের পরিণতি এমন হবে, তবে নিজের জীবনের মহামূল্যবান 2 বছর আমি এই মরীচিকার পেছনে ছুটে কিছুতেই নষ্ট করতাম না। যেভাবেই হোক, এই দমবন্ধ করা বিষাক্ত সম্পর্ক থেকে আমি এখন শুধু মুক্তি চাই। হয়তো ভাবছেন, কে আমি? আমার পরিচয়টা এখনও সেভাবে আপনাদের দেওয়া হয়নি। আমার নাম লায়রা ইবনাত নিদ্রা, বয়স এই 22-এর কোঠায়, গ্র্যাজুয়েশনের পাঠ চুকিয়েছি। চুকিয়েই বিয়ে। লম্বায় 5 ফুট 6 ইঞ্চি। আর ওই যে অহংকারে মাটিতে পা না পড়া মানুষটা এজার, উনার বয়স 32। 6 ফুট উচ্চতার সুঠাম দেহ আর নজরকাড়া রূপের অধিকারী একজন পুরুষ। কিন্তু ওই যে প্রবাদ আছে না, চকচক করলেই শোনা হয় না? উনার বাইরের রূপটা যতটা নিখুঁত, আমার প্রতি উনার ভেতরের আচরণটা ঠিক ততটাই রুক্ষ আর জঘন্য। এই 2 বছরে একই ছাদের নিচে থেকে অন্তত এটুকু আমি খুব ভালো করেই হাড়ে হাড়ে টের পেয়েছি। তবে হ্যাঁ, উনি যে আগাগোড়া খারাপ মানুষ, তা হয়তো নয়। আল্লাহ ভালো জানেন উনার আসল রূপ। আমার দৃষ্টিভঙ্গিতে উনি পৃথিবীর সবচেয়ে বাজে আর পাষাণ মানুষ হলেও, ইনায়ের কাছে কিন্তু তিনি ঠিকই জব্বর একজন মানুষ। ইনায়ার জন্য উনার সবটুকু মুগ্ধতা, ভালোবাসা আর যত্ন বরাদ্দ। ধুর! এসব ছাইপাশ ভেবে এখন আর কোনো লাভ নেই। আমাকে এখন শক্ত হতে হবে। শুধু একটাই বিষয় নিয়ে ভাবতে হবে, তা হলো ডিভোর্স। হ্যাঁ, সম্পূর্ণ বিচ্ছেদ। যে সংসারে স্বামী আমাকে বিন্দুমাত্র স্ত্রীর মর্যাদাই দেন না, যার মন আর চোখ অন্য এক নারীর প্রতি তীব্রভাবে আকৃষ্ট, সেখানে পড়ে থেকে জীবনের এই অতি জরুরি সময়গুলো নষ্ট করার কোনো মানেই হয় না। অন্যের অবহেলার পাত্রী হয়ে ধুকে ধুকে বাঁচার চেয়ে নিজের আত্মসম্মান বুকে নিয়ে নিজের নতুন পথ একাই তৈরি করে নেওয়া ঢের উত্তম। নোট: গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে বা সামনে গল্পটি নিয়ে আপনাদের প্রত্যাশা কী, সে বিষয়ে আপনাদের গঠনমূলক মতামত আশা করছি। দয়া করে সুন্দর, দারুণ বা নেক্সটের মতো ছোট মন্তব্য না করে, গল্পের কোনো অংশ ভালো লেগেছে বা কোথায় পরিবর্তন প্রয়োজন সেগুলো জানালে আমি আরও ভালো লিখতে উৎসাহ পাবগু। সকালবেলা। সকাল 8টা। রান্নাঘরের বড় জানালা গলে ভোরের মিষ্টি আলো এসে পড়েছে মেঝের উপর। চুলায় স্যুপ ফুটছে টকবক করে, আর আমি ব্রেকফাস্টের বাকি আয়োজনে ব্যস্ত। ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আছেন এজার। কিচেন আইল্যান্ডের উপর বোর্ড রেখে একমনে নিজের সালাদের জন্য সবজি কাটছেন তিনি। আমার ভেতরে এক অস্বস্তির দলা পাকিয়ে উঠছে বারবার। এজার একটু আগেই জিম করে ফিরেছেন। তার পরনে কেবল হাঁটু ছুঁই ছুঁই একটা কুচকুচে কালো শর্টস, শরীরের উপরের অংশে কোনো আবরণ নেই। জিমের পরিশ্রমে ঘামে ভেজা তার চওড়া, পুরুষালী শরীরটা রান্নাঘরের আলোয় রীতিমতো চকচক করছে। আগে তো তিনি কখনো এমন করতেন না। দৃষ্টিহীন থাকা অবস্থায় এজার জিম করতে গেলে আমি যখন উনার সাথে থাকতাম, তখন তিনি সবসময় ট্রাউজার আর টি-শার্ট পরে বেশ পরিপাটি আর ভদ্র অবস্থাতেই থাকতেন। এখন চোখের দৃষ্টি ফিরে আসায় হয়তো নিজের পুরনো অভ্যাসে, আগের জীবনে ব্যাক করছেন। কিন্তু আমার তো এসবের অভ্যাস নেই। আমি আর চোখে একবার তাকিয়েই তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিয়েছি, দ্বিতীয়বার আর তাকানোর ইচ্ছে হয়নি। অস্বস্তিতে আমার কান গরম হয়ে উঠছে। এভাবে খালি গায়ে কেউ একজন মেয়ের সামনে আসে? গতকাল রাতের ওই ঘটনার পর থেকে আমাদের মাঝে একটা নীরবতা কাজ করছে। সেভাবে কোনো কথাই হয়নি। উনি নিজের প্রয়োজনে এটা ওটা বলেছেন, আর আমি রোবটের মতো হ্যাঁ, হু, না ছাড়া বাড়তি কোনো জবাব দিইনি। হঠাৎ এই দমবন্ধ করা নীরবতা ভেঙে এজার ভারী গলায় ডেকে ওঠেন, নিদ্রা। উনার এমন আকস্মিক আর অপ্রত্যাশিত ডাকে আমার বুকের ভেতরটা ধক করে ওঠে। আমি নিজেকে দ্রুত সামলে নিয়ে দৃষ্টি প্যানের ফুটন্ত স্যুপের দিকেই নিবদ্ধ রাখি। চামচ দিয়ে স্যুপ নাড়তে নাড়তেই খুব স্বাভাবিক থাকার ভান করে উত্তর দিই, হুম গো। এজার হাতের ছুরিটা নামিয়ে রাখেন।
তারপর আমার দিকে কিছুটা গ্রীবা হেলিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করেন, রাগ করেছ? উনার এই প্রশ্ন শুনে আমার ভেতরে জমে থাকা অভিমানগুলো বরফ হয়ে যায়। একদম আবেগশূন্য, মোলায়েম অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলি, কার উপর? এজার এবার কিছুটা নির্বাক স্বরে বলেন, আমার উপর? কে আপনি আমার, যে আপনার উপর আমি রাগ পুষে রাখব? সম্পূর্ণ অচঞ্চল কণ্ঠে কথাটা বলে এবার প্যান থেকে মুখ তুলে সরাসরি উনার চোখের দিকে তাকাই। আমার চোখে কোনো অভিযোগ নেই, বরং আছে একরাশ শূন্যতা। আমার এই নিরাসক্ত চাহনি আর কথায় এজারের মুখাবয়ব মুহূর্তেই কিছুটা পানসে হয়ে যায়। চোখের দৃষ্টিতে একটা ধাক্কা খাওয়ার ভাব ফুটে উঠলেও পরক্ষণেই তার আগে রূপ নেয়। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিঞ্চিত ক্রুদ্ধ, চাপা কণ্ঠে বলেন, হ্যাঁ, সেটাই তো। আমারই ভুল, আমি এমনিই জিজ্ঞেস করতে গেলাম। উনি কথায় কথায় আজকাল এত রেগে যাচ্ছেন কেন, আমি ভেবেই পাচ্ছি না। আমি আর কথা বাড়াই না। আমার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে ততক্ষণে। সবকিছু পরিপাটি করে ট্রেতে সাজিয়ে নিয়ে ডাইনিং টেবিলের দিকে পা বাড়াই। যেতে যেতেই যান্ত্রিক গলায় বলি, খেয়ে নিন স্যার, অফিসের টাইম হয়ে আসছে গু। উনিও আর কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে খেতে বসে পড়েন। প্লেটে চামচের টুংটাং শব্দ ছাড়া পুরো ডাইনিং স্পেসে আর কোনো শব্দ নেই। আমাকে একবার সৌজন্যতাবশত জিজ্ঞেসও করেন না যে আমি খাব কি না বা আমার খাওয়া হয়েছে কি না। অবশ্য এই তার কাছ থেকে আমি এসবের কোনো প্রত্যাশাও আর রাখি না। তিনি আনমনে নিজের খাবার খেতে খেতেই হঠাৎ বলেন, সন্ধ্যার পর একটা বিজনেস পার্টিতে যাব। রেডি থেকো। কথাটা শুনেই আমার হাঁটার গতি থেমে যায়। আমি পেছনে ঘুরে উনার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে অবাক আর কিছুটা বিরক্ত হয়েই বলি, কেন? আমি রেডি থাকব কেন স্যার? এজার বেশ শব্দ করে, অনেকটা বিরক্তির সাথেই একটা ভারী দীর্ঘশ্বাস ছাড়েন। উনার তীক্ষ্ণ, শীতল দৃষ্টি সোজা এসে বিঁধে যায় আমার চোখের মণিতে, তুমি আমার সেক্রেটারি, সে কথা কি ভুলে যাচ্ছ? তোমাকে আমার সাথে যেতেই হবে। ওই পার্টিতে আমার একজন পার্টনার প্রয়োজন, আর সেই পার্টনার হয়ে তুমিই আমার সাথে যাচ্ছ। লোকটার সবসময় শুধু নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করার ধান্দা। ভেতর ভেতর তীব্র ক্ষোভে গাছ বললেও আমি নিজেকে সুনিপুণভাবে সামলে মুখের উপর এক কৃত্রিম নির্লিপ্ততার আবরণ টেনে সম্পূর্ণ আবেগশূন্য ও মোলায়েম কণ্ঠে বলি, আপনার পার্টনার হিসেবে যাওয়ার জন্য তো আপনার গার্লফ্রেন্ড ইনায়া ম্যাম আছেন। আমার সেখানে না যাওয়াই বরং ভালো। তাছাড়া আজ আমার নিজেরও কিছু দরকারি কাজ আছে গি। আমার মুখে ইনায়ার কথা শুনে এজারের চোখের দৃষ্টি মুহূর্তেই পাল্টে যায়। রাগে উনার চোয়ালের পেশি শক্ত হয়ে ওঠে, ক্ষুব্ধ, রুক্ষ স্বরে তিনি প্রায় ধমকে ওঠেন, কে বলেছে ও আমার গার্লফ্রেন্ড? আমি কখনো তোমাকে এই কথা বলেছি? নাকি ও নিজে এসে তোমাকে বলেছে? তোমার কোনো কাজটাজ নেই আজ, তুমি আমার সাথেই যাচ্ছ। এটাই চূড়ান্ত কথা গি। আমিও আজ হার মানার পাত্রী নই। সোজাসুজি তাকিয়ে কঠিন স্বরে জবাব দিই, কিছু জিনিস মুখে বলে দিতে হয় না স্যার, চারপাশের পরিস্থিতি দেখলেই এমনিতেই বোঝা যায়। আর আমি যাব কি যাব না, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। আপনি আমার বশ হতে পারেন, কিন্তু আপনি যা বলবেন আমাকে অন্ধের মতো সেটাই করতে হবে এমন কোনো কথা নেই। আমি কোনো পার্টিতে যাব না। আর গেলেও অন্তত আপনার পার্টনার হয়ে তো নয়। আপনার নিজের কাছে একটুও অদ্ভুত লাগে না স্যার? যাকে আপনি দুচোখে সহ্য করতে পারেন না, তাকেই আবার লোক দেখানো পার্টনার বানিয়ে সাথে নিয়ে যেতে চাইছেন? এই করা কথাগুলো উনার মুখের উপর ছুঁড়ে দিয়েই আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াই না। হনহন করে সোজা কিচেনে চলে আসি। রাগে আর আমার বুকটা ধুকপুক করছে ঠিকই, কিন্তু আমি ইচ্ছে করেই আজ তার সাথে এই উদ্ধত আচরণটা করেছি। আমার লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে উনার অহংকারে আঘাত করে ওকে রাগিয়ে দেওয়া, যাতে তিনি মেজাজ হারিয়ে আমাকে এক্ষুনি কোম্পানি থেকে ফায়ার করে দেন। একবার আমাকে ফায়ার করলেই আমি এই দমবন্ধ করা বন্দিজীবন থেকে চিরতরে পালিয়ে যাব। কারণ এখন নিয়মতান্ত্রিকভাবে ডিভোর্স নিতে গেলে হয়তো চুক্তিমতো আমাকে আরও 1 বছর পরে থাকতে হবে, নয়তো বিশাল অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। এই মুহূর্তে আমার কাছে এর কোনোটিই দেওয়ার মতো সামর্থ্য নেই। তাই নিজের মুক্তি ছিনিয়ে নেওয়ার জন্য এই বেপরোয়া পথ বেছে নেওয়া ছাড়া আমার সামনে আর কোনো উপায় খোলা নেই। ডাইনিং টেবিলের এক কোণে সম্পূর্ণ স্তব্ধ হয়ে বসে আছে এজার। তার দৃষ্টি স্থির হয়ে আছে সামনের স্যুপের বাটিটার উপর, যেখান থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়ে স্যুপটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক তার বর্তমান সম্পর্কের মতো। এজার পাথর হয়ে গেছে তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ুতে একটি প্রশ্নই বারবার প্রতিধ্বনিত হচ্ছে, নিদ্রা কেন এমন করছে? কোথায় হারিয়ে গেল তার সেই চেনা, মমতাময়ী নিদ্রা? এজার তো চাইছে জীবনের সব এলোমেলো সুতো নতুন করে জুড়তে, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবকিছু আগের মতো সুন্দর করে তুলতে।
তার বুকের গহীনে শয়ত্নে লুকানো ছিল এক রঙিন স্বপ্ন। নিজের চোখের আলো ফিরে পাওয়ার আনন্দমাখা সুখবরটা সামনে এনে সে ভেবেছিল, প্রথমবারের মতো নিদ্রার দুচোখে চোখ রেখে বলবে, খু থেকে যাও আমার সাথে, চিত্তাকাল। একসঙ্গে কাটানো এই অন্ধকার আর দীর্ঘ 2 বছরে এজার খুব ভালো করেই বুঝেছে, এই পৃথিবীতে নিদ্রার চেয়ে তাকে ভালো কেউ বুঝবে না। ওই মেয়েটার চেয়ে মমতায় তাকে কেউ আর আগলে রাখতে পারবে না। এতদিন সে পৃথিবীকে দেখেছে নিদ্রার স্পর্শ আর যত্ন দিয়ে, আর এখন যখন সে সত্যিই নিজের চোখে পৃথিবী দেখতে পারছে, তখন তার পৃথিবীটাই তাকে ছেড়ে যেতে চাইছে। অথচ নিয়তির কি নির্মম পরিহাস! এজার যা চাইছে বাস্তবতা ঠিক তার উল্টো পথে হাঁটছে। যে নিদ্রা এতদিন তার অন্ধকারের একমাত্র আলোকবর্তিকা ছিল, সে আজ বিচ্ছেদের কথা বলছে। ডিভোর্সের মতো শব্দ উচ্চারণ করছে অবলীলায়। যে মেয়েটি কখনো তার কথার অবাধ্য হয়নি, সে এখন ইচ্ছে করেই দূরত্ব বাড়াচ্ছে, নিজেকে খোলসের ভেতর গুটিয়ে নিয়ে একদম নিশ্চুপ হয়ে যাচ্ছে। এজারের ঘোর কিছুতেই কাটতে চায় না। এই তো মাত্র 2 দিন আগের কথা। যে নিদ্রা আদরে তাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, গোসলের পর শয়ত্নে ভেজা চুল আর শরীর মুছিয়ে দিয়ে নিজের হাতে জামা পর্যন্ত পরিয়ে দিয়েছে, তার হাতের সেই উষ্ণ স্পর্শ আর গায়ের চেনা সুবাস এখনও এজারের চারপাশে লেগে আছে। অথচ এই একই নিদ্রা আজ এজারের ছায়াও মারাতে চাইছে না। একদম অচেনা পথিকের মতো দূর থেকে আরও দূরে সরে যাচ্ছে সে। চোখে আলো ফিরে পেয়ে এজার আজ চারপাশের সব বস্তু স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু তার সবচেয়ে কাছের মানুষটার মনের ভেতর জমে থাকা মেঘ সে কিছুতেই পড়তে পারছে না। আজকের সন্ধ্যাটা আমার জন্য অস্বস্তির চাদরে মোড়ানো এক সন্ধ্যা। পার্টিতে যাওয়ার জন্য এজার তার দামি স্যুটকোট সামলে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত। এখন শুধু বাকিটা এটা। তিনি আমার রুমে আমার সামনে এসে দাঁড়ান একরাশ কৃত্রিম অসহায়ত্ব নিয়ে। বিগত 2 বছর ধরে এই দৃশ্যটা আমাদের প্রাত্যহিক রুটিন, তা হলো উনার টাইটা আমিই বেঁধে দিই। আমি খুব ভালো করেই জানি যে মানুষটা এত বড় বড় বিজনেস সামলান, তার পক্ষে টাই বাঁধা কোনো অসম্ভব কাজ নয়। এটা এক ধরনের নাটক, আমাকে কাছে ডাকার একটা অজুহাত। কিন্তু এখন না বলার উপায় নেই। এখনও অফিসের সময় চলছে, আমি তার ব্যক্তিগত সেক্রেটারি হিসেবে ডিউটিতে আছি। এই মুহূর্তে তর্কে জড়ানো মানেই নিজের যুক্তির জালে নিজে আটকে পড়া। আমি নিঃশব্দে গিয়ে উনার সামনে দাঁড়াই। আমার হাত দুটো উনার কলারের কাছে গিয়ে টাইয়ের গিঁট পাকানো শুরু করে। কিন্তু আজ সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। এজার পলকহীনভাবে আমার দিকে তাকিয়ে আছেন। তার এই চোখের দৃষ্টি আজ বড্ড বেশি ভারী, বড্ড বেশি অস্বস্তিকর আমার জন্য। আগে যখন তাকে এভাবে ঠাই বেঁধে দিতাম তখন আমার মনের ভেতর প্রজাপতি উড়ত। কিন্তু আজ সেই একই কাজ করতে গিয়ে আমার গা গুলিয়ে উঠছে। বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার আঙুলগুলো আজ বিদ্রোহ করছে, তরতর করে কাঁপছে। টাইয়ের সিল্কি কাপড়টা বারবার হাত থেকে পিছলে যাচ্ছে, কোনোভাবেই আমি সেটাকে সঠিক মাপে ফিট করতে পারছি না। ঠিক এমন মুহূর্তে এজার একদম নিচু গলায় বলে ওঠেন, একটা ভুল করলাম আমি। কথাটি শেষ হতে না হতেই উনার দুটো শক্ত হাত আমার কোমরের 2 পাশে সাঁড়াশির মতো চেপে বসে। উনার আঙুলের এই অনাকাঙ্ক্ষিত জোর আমার শরীরে এক তীব্র ঘৃণার উদ্রেক করে। উনার স্পর্শ আমার কাছে নতুন নয়, এর আগেও বহুবার তিনি আমাকে এভাবে ছুঁয়েছেন। কিন্তু তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। তখন আমি জানতাম না যে উনার হৃদয়ের পুরোটা জুড়ে ইনায়া নামের অন্য কেউ আছে। আমি ভেবেছিলাম এই স্পর্শগুলো হয়তো উনার ভালোবাসার প্রকাশ, হয়তো তিনি উনার অতীত ভুলে আমার সাথে নতুন কোনো সংসার গড়ার স্বপ্ন দেখছেন। আমার অবুঝ মন সেই মোহকে ভালোবাসা বলে ভুল করেছিল। কিন্তু আজ যখন সত্যটা দিনের আলোর মতো পরিষ্কার, তখন এই স্পর্শকে আমার কাছে লালসা মনে হচ্ছে। আমার শরীরের প্রতিটা রগ ঘৃণায় ছিঁড়ে যেতে চাইছে। আমি ঝটকা দিয়ে টাই থেকে হাত সরিয়ে নিই। উনার শক্ত কবজি দুটো জাপটে ধরে আমি চিৎকার করে উঠি, হাত সরান বলছি। কি শুরু করেছেন এসব আপনি? নিজের এমপ্লয়ি, নিজের মেইডের সাথে এমন নীচ কাজ করতে আপনার কি একটুও লজ্জা লাগে না? আমার চিৎকার তো উনার কানেই পৌঁছায় না। এজার তার হাতের বাঁধন আরও কয়েক গুণ বাড়িয়ে দেন। আমাকে নিজের শরীরের সাথে আরও নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে আমার মুখের একদম কাছে এগিয়ে আসেন। উনার গরম নিঃশ্বাস এখন আমার গাল স্পর্শ করছে। তিনি ফিসফিস করে দম্ভের সাথে বলেন, আই এম ক্রেভিং আ কিস ফ্রম ইউ রাইট নাও। এ কথা বলেই তিনি আমার ঠোঁটের দিকে স্পর্ধার সাথে অগ্রসর হন। আমি সর্বশক্তি দিয়ে উনার প্রশস্ত বুকে ধাক্কা দিই, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করি। রাগে অন্ধ হয়ে আমি চেঁচিয়ে বলি, আমি আপনার কোনো শরীরের প্রয়োজন মেটানোর বস্তু নই। সরুন আমার কাছ থেকে। চিফ, আপনি কতটা নীচ হতে পারেন?
এজার এবার এক গভীর ও ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তোমার ঠোঁটের স্বাদ আমি আরও একবার নিয়েছি, এটা তো তোমারও মনে থাকার কথা। এটা তো প্রথমবার নয়। বিগত 2 বছরের সব স্মৃতি কি মুছে গেছে? তুমিই তো চাইতে আমি যেন তোমার কাছে আসি, তোমার খুব কাছে। তাহলে এখন এই ন্যাকামি কেন? এখন কেন দূরে ঠেলছ? বলেই তিনি ফের জোর খাটিয়ে আমার মুখের কাছে নিজের মুখ নিয়ে আসেন। রাগে ও অপমানে আমার মস্তিষ্কের শিরাগুলো ছিঁড়ে যেতে চাইছে। আমি আর নিজেকে সামলাতে পারি না। আমার ডান হাত দিয়ে উনার মুখটা সজোরে একপাশে ঠেলে দিই এবং পরক্ষণেই আমার হাতের 5 আঙুলের ছাপ উনার গালে বসিয়ে দিই। একটা প্রচণ্ড থাপ্পড় খেয়ে এজার স্তব্ধ হয়ে যান। আমি তীক্ষ্ণ গলায় চিৎকার করে বলে উঠি, ওই একবার আপনার বড় ভুল ছিল, আর আমার ছিল চরম বোকামি, তাই আমি মাফ করে দিয়েছিলাম। আপনি আমায় স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি দেবেন না, সম্মান দেবেন না, অথচ আমার ঠোঁটে নিজের অধিকার খোঁজেন? আমাকে কি বাজারের কোনো সস্তা মেয়ে মনে হয় আপনার? যে আপনার যখন ইচ্ছে হবে তখন আপনার চাহিদা মেটাব? বিগত 2 বছর ভেবেছিলাম আপনি মানসিকভাবে বিধ্বস্ত একজন মানুষ। কবুল পরে আপনার পাশে থেকেছি শুধু এই ভেবে যে আপনি অসুস্থ, আপনার পাশে না দাঁড়ালে স্রষ্টা নারাজ হবেন। কিন্তু এখন আমি বাস্তবটা জানি। আপনি কালই স্পষ্ট করে বলে দিয়েছেন আমি আপনার ক্লাসের নই। তাহলে আজ কেন আমার মতো এক নিজ ক্লাসের মেয়ের থেকে আপনার এমন নোংরা কিছু আশা করতে লজ্জা হল না? এক ঝটকায় নিজেকে উনার কবল থেকে মুক্ত করে নিই আমি। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস বা রুচি কোনোটাই আমার নেই। দ্রুত পায়ে তার রুম থেকে বেরিয়ে আসি। আজ অফিসের পার্টিতে যাওয়ার কথা। প্রজেক্ট রিপ্রেজেন্ট করার জন্য ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, তাই আমাকে যেতেই হবে। কিন্তু এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই কুৎসিত লোকটার সাথে আমি এক গাড়িতে উঠব না। যদি যেতেই হয় তবে আমি একাই যাব। এজার একজন সুযোগ সন্ধানী এবং আস্ত একটা নষ্ট চরিত্রের মানুষ। সদ্য গালে এসে পড়া চোরের আকস্মিকতায় এজার তো বজ্রাহত। সে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। নিদ্রা তাকে মেরেছে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এখনও। নিজের আরক্ত গালে অত্যন্ত ধীরলয়ে আঙুল ছোঁয়ায় সে মেপে নিতে চায় মাত্রই ঘটে যাওয়া অবমাননার মাত্রাটুকু। চোখের তারায় জমে থাকা হতভম্ব ভাবটা মুহূর্তেই উধাও হয়ে যায়, সেখানে জায়গা করে নেয় আহত পুরস্কারের তীব্র রোষ আর জমাটবদ্ধ অহংকার। দৃষ্টি তীক্ষ্ণ আর হিমশীতল হয়ে আসে তার। নিদ্রা যে দরজা দিয়ে এইমাত্র বেরিয়ে গেছে সেই শূন্য চৌকাঠের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে এজার, আর তারপর দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে ভয়ঙ্কর শান্ত স্বরে হিসিয়ে ওঠে, আমার ইগোতে তুমি ডিরেক্ট হিট করেছ, নিদ্রা। অ্যান্ড ট্রাস্ট মি, এই স্পর্ধার চরম মূল্য তোমায় চোকাতেই হবে। ইয়োর আল্টিমেট পানিশমেন্ট ইজ আমাকে সহ্য করা, এই পুরো লাইফটা আমার সাথে কাটানো। ইউ আর ট্র্যাপড উইথ মি ফরএভার। পালানোর কোনো রাস্তা আমি রাখব না তোমার জন্য। আমি জানি ইনায়াকে নিয়ে তোমার ভেতরে একটা ইন্টেন্স রাগ জ্বলছে। লেট ইট বার্ন। ওই রাগে পুড়তে থাকো তুমি। হোয়েন দ্য টাইম কামস, ট্রুথ ঠিকই আনফোল্ড হবে, সেদিন তুমি নিজেই রিয়েলাইজ করবে কে ঠিক আর কে ভুল। বাট তুমি আমার থেকে জিরো এক্সপ্ল্যানেশন পাবে। কম্প্রোমাইজ করা বা মাথা নিচু করা আমার ব্লাডে নেই। তোমার এই রিজেকশন আমার জেদটাকে আরও লেভেল আপ করে দিয়েছে। তুমি আমাকে চাও বা না চাও, আই সিরিয়াসলি ডোন্ট গিভ আ ড্যাম। তুমি আমার অবশেষণ, নিদ্রা। আর নিজের জেদ আমি যে কোনো মূল্যে হাসিল করি। বাই হুক অর বাই ক্রুক, তোমার ইচ্ছার বিরুদ্ধেই আমি তোমাকে ক্লেম করব। তোমার প্রতিটা নাকে আমি ভেঙে গুড়িয়ে দেব। ইউ উইল সারেন্ডার টু মি। বিকজ ইউ আর স্ট্রিক্টলি মাইন অ্যান্ড আই অলওয়েজ গেট হোয়াট আই ওয়ান্ট। গল্পটা কেমন হলো জানাবেন কমেন্ট প্লিজ। এটা বলেই এজারের ঠোঁটের কোণে একটা সিনিস্টার হাসি ফুটে তুলে। মনে হয় কোনো এক অদৃশ্য মনস্তাত্ত্বিক খেলায় এইমাত্র ও কিস্তিমাত করেছে। জুতোর ভারী শব্দ তুলে গটগট করে ও এগিয়ে যায় নিদ্রার ঘরের দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি এখন সবেমাত্র হিজাবের পিনটা আটকেছি, কাঁধে তুলে নিচ্ছি ব্যাগটা। ঠিক তখনই আয়নার প্রতিবিম্বে চোখ পড়ে আমার। দরজার ফ্রেম ঘেঁষে দাঁড়িয়ে আছেন এজার। তীক্ষ্ণ শিকারী দৃষ্টিতে উনি আপাদমস্তক মেপে নিচ্ছেন আমাকে। মানুষ এত বেহায়া হয় কিভাবে? এত বড় একটা ঘটনার পরও উনার চেহারায় বিন্দুমাত্র অনুশোচনা বা অস্বস্তি নেই। দুহাত প্যান্টের পকেটে গুজে নির্লিপ্ততায় উনি বলে ওঠেন, মিসেস নিদ্রা, ওহ মাই ব্যাড। মিস নিদ্রা, আপনার কি আজ আমার সাথে যাওয়ার কোনো মর্জি আছে, নাকি পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর প্ল্যান? রাগে আমার চোয়াল শক্ত হয়ে যাচ্ছে এখন। গলার কাছে দলা পাকিয়ে ওঠা ক্ষোভটাকে কোনোমতে গিলে নিই আমি।
ব্যাগের স্ট্র্যাপটা শক্ত করে খামচে ধরে এক পা সামনে এগিয়ে গিয়ে চোখের দৃষ্টিতে কাঠিন্য এনে বলি, আমি আপনার সাথে যাচ্ছি না, স্যার। আপনার মতো একজন অসভ্য মানুষের সাথে একই গাড়িতে শ্বাস নেওয়াও আমার পক্ষে সম্ভব নয় গি। আমার কথায় রাগ দূরে থাক, এজারের ঠোঁটের কোণের হাসিটা বরং আরও চড়া হয়। একটা চাপা, মিস্টিবিয়াস হাসিতে উনার চোখ দুটো চিকচিক করে ওঠে। ভ্রু জোড়া সামান্য কুঁচকে উনি বলেন, আমাকে ড্রাইভ করে নিয়ে যাওয়ার দায়িত্বটা যে তোমার, সেটা কি বেমালুম ভুলে গেলে? নাকি ইদানিং স্মৃতিশক্তি লোপ পাচ্ছে তোমার, মিসেস নিদ্রা? উপস, আই মেসড আপ এগেইন, মিস নিদ্রা। রাগে আমার কান দিয়ে ধোঁয়া বেরোনোর উপক্রম। কিন্তু নিরুপায় আমি। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিয়ে বলি, না, ভুলিনি। খুব ভালো করেই মনে আছে। চলুন, নিয়ে তো আমাকেই যেতে হবে গি। আমার উত্তর শুনে উনি পকেট থেকে হাত বের করেন। সামান্য সামনে ঝুঁকে ডান হাতের তালু উপরের দিকে মেলে ধরে অত্যন্ত রাজকীয় অথচ ব্যঙ্গাত্মক এক ভঙ্গিতে দরজার দিকে ইশারা করে ঠাট্টা করার জন্যই বিনয়ের সুর টেনে বলেন, আফটার ইউ। আগে তুমি যাও। আমিও সমান জেদ নিয়ে পাল্টা বলি, না, আগে আপনি পা বাড়ান। না, আগে তুমি গু। আগে আপনি। আমার এমন একরোখা জেদ দেখে উনি এবার সোজা হয়ে দাঁড়ান। কপট বিরক্তি নিয়ে বলেন, তোমার কি ২৪ ঘণ্টাই আমার সাথে ঝগড়া করার মুড থাকে? দিন দিন তো ঝগড়াবতী হয়ে যাচ্ছ তুমি। আমিও এক চুল ছাড় দিই না হলে হয়েছি, তাতে আপনার কি? উনি এ শুনে মনে হয় আকাশ থেকে পড়েন। অবাক হওয়ার ভান করে বলেন, কি আশ্চর্য! তুমি আমার সাথেই ঝগড়া করছ, আবার আমাকেই বলছ আমার কি? এবার আমি স্থির দৃষ্টিতে তাকাই উনার চোখের দিকে। গলার স্বর একদম খাদে নামিয়ে নিরুত্তাপ গলায় বলি, স্যার, আমি আপনার সাথে ঝগড়া করছি না। আপনি যে বেয়াদবিটা করেছেন, শুধু সেই ভুলটা ধরিয়ে দিচ্ছি। তাছাড়া আপনাদের মতো হাই প্রোফাইল মানুষদের সাথে গলা মিলিয়ে তর্ক করার সাহস আমার মতো নিচুতলার মানুষের নেই। আমি অন্তত এতটা বোকা নই যে নিজের সীমা ভুলে যাব। কথাগুলো তীক্ষ্ণ তীরের মতো ছুঁড়ে দিয়েই আমি আর এক মুহূর্ত দাঁড়াই না। হনহন করে বেরিয়ে আসি ঘর থেকে। এজার কয়েক সেকেন্ডের জন্য একদম পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন দরজার ফ্রেমে। তারপর নিজেকে সামলে নিয়ে উনিও ধীর, ভারী পদক্ষেপে আমার পিছু পিছু পা বাড়ান। পার্টির এত লাক্সারি আয়োজনের ভিড়ে আমি এক নির্বাসিত আত্মা। হলরুমের একদম কোণে একটা ডিভাইন সোফায় গা এলিয়ে চুপচাপ বসে আছি। আজ কোনো ক্লায়েন্টকে আমার আলাদা করে কিছু বুঝিয়ে বলতে হচ্ছে না, সেই গুরুদায়িত্ব ইনায়া সাবলীলভাবে নিজের কাঁধে তুলে নিয়েছে। কোম্পানিতে এখন ওর শেয়ার আছে, সাথে আজ থেকে জবেও জয়েন করেছে, তাই কর্পোরেট আদবকেতা আর মেপে মেপে কথা বলার কাজটা সে বেশ নিপুণভাবেই সামলাচ্ছে। হলরুমের ঠিক মাঝখানে নজরকাড়া ক্রিস্টাল শ্যান্ডেলিয়ারের নিচে একটা রয়্যাল টেবিল। সেখানে এজার আর ইনায়া বসে আছেন। সাথে শহরের নামিদামি সব বিজনেসম্যান, টাইকুন আর সাথে তাদের স্ত্রীরা মেতে আছেন কোনো গভীর আলোচনায়। আজ এখানে এসেছে আমার ননদ আইজাও। এজাররা ৪ ভাইবোন। তিনি তার বাবার প্রথম স্ত্রীর সন্তান, আর দ্বিতীয় পক্ষের ৩ সন্তান হল ২ যমজ ভাই মিস্টার এনিথ ও থমাস এবং তাদের ছোট বোন আইজা। আইজা মেয়ে হিসেবে ভীষণ প্রাণবন্ত আর স্পষ্টবাদী। অদ্ভুত ব্যাপার হল, এজারের সাথে উনার সৎ মায়ের সম্পর্ক কোনোকালেই ভালো না। উনাকে আমি কখনোই উনার বাবা মায়ের সাথে সম্মান দিয়ে বা সুন্দর করে কথা বলতে দেখিনি। কিন্তু আশ্চর্যের বিষয়, উনার পরিবারের কেউ আমাকে অপছন্দ করেন না। আমার শাশুড়ি মাকে তো কখনো সৎ শাশুড়ি বলেই মনে হয় না, তিনি আমাকে নিজের মেয়ের মতোই আগলে রাখেন। আইজা আর আমি একই স্কুলে পড়েছি, একই কলেজের গণ্ডি পেরিয়েছি, এমনকি হোস্টেলেও একসাথে থেকে ব্যাচেলর শেষ করেছি। ওরা, আইজা আর আমরা ৩ জন একে অপরের বেস্ট ফ্রেন্ড। এই মুহূর্তে আইজা আর ওরা আমার ২ পাশে বসে আছে। আইজার দৃষ্টি দূরের ওই রয়্যাল টেবিলের দিকে, আর মুখ দিয়ে সমানে ইনায়াকে তপ্ত গালি দিয়ে যাচ্ছে। ওরা দুজন মিলে আমার মাথা খাচ্ছে। ওরা আমার হাত চেপে ধরে বলছে, তুই এক্ষুনি ডিভোর্স নে, এই স্বার্থপর লোকের সংসার তোর আর করতে হবে না। তো পরক্ষণেই আইজা ফুঁসে উঠে বলছে, তোর মাথা খারাপ? তুই তোর নিজের অধিকার কেন ছেড়ে আসবি? ছিমিয়ে নিবি সবটা। ওদের এই স্ববিরোধী কথায় আমি ভীষণ বিরক্ত। এই দুইটার মাথার তার মনে হয় জন্ম থেকেই ছেঁড়া। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে একবার ওরার দিকে, আরেকবার আইজার দিকে তাকাই। তারপর ক্লান্ত গলায় বলি, তোদের কি লেকচার দেওয়া শেষ? নাকি আমার মাথাটা পুরোপুরি চিবিয়ে খাবি? আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে প্লিজ গু। আমার উদাসীন কথা শুনে আইজা রীতিমতো ধমকে ওঠে, নিজের ভবিষ্যৎ তো নিজেই গিলে খাচ্ছিস তুই। ওই ডাইনির কাছে আমার ভাইকে কি করে সঁপে দিচ্ছিস?
তোর লজ্জা করে না নিজের স্বামীকে এভাবে বিলিয়ে দিতে? ওরাও কফিতে চুমুক দিতে দিতে সায় দেয়, এক্স্যাক্টলি। তুই বড্ড সহজে হার মেনে নিচ্ছিস কু? আমি মলিন গলায় ওদের বোঝানোর চেষ্টা করি, আইজা, তোরা আমায় ভুল বুঝছিস রে। তোরা একটাবার ঠান্ডা মাথায় ভেবে দেখ, এজার নিজের দৃষ্টি ফিরে পেয়েছেন, অথচ আমাকে একবারও জানাননি। আমি ছায়ার মতো সারাক্ষণ উনার আশেপাশে থাকতাম, উনার প্রতিটি কাজে সাহায্য করতাম, তাও আমাকে ঘুণাক্ষরেও বুঝতে দেননি। উল্টো নিজের ভালোবাসা ইনায়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই গ্র্যান্ড পার্টির আয়োজন করেছেন, তাকে স্পেশাল ইনভাইটও করেছেন। আমি যখন বোকার মতো জিজ্ঞেস করেছিলাম এই পার্টির কারণ কি, তিনি শুধু বলেছিলেন ওর জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর তো তোরাই দেখলি সারপ্রাইজ দেওয়ার আগেই একটা দুর্ঘটনা ঘটল আর তিনি কতটা পাগলের মতো উতলা হয়ে ইনায়াকে বুকে করে হসপিটালে নিয়ে গেলেন। আমি যে সেখানে দাঁড়িয়েছিলাম, আমার দিকে ফিরেও তাকালেন না। একটা খোঁজও নিলেন না। অথচ পরের দিন আমাকে দিয়েই ওর জন্য ব্রেকফাস্ট রেডি করালেন, ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে সোজা নিজের অফিসে নিয়ে এলেন। এগুলো কি ভালোবাসা ছিল না? তোরা হয়তো ভাবছিস আমি অভিমান করে এসব করছি, কিন্তু না। আমি খুব প্র্যাকটিক্যাল চিন্তা করেই সিদ্ধান্ত নিচ্ছি। যে মানুষটা আমাকে নিজের জীবনের অংশই ভাবেন না, যে অবহেলায় সবসময় আমাকে এক কোণে ফেলে রাখেন, উনার কাছে জোর করে আঁকড়ে থেকে কি করব আমি? তোরাই বল, আমার জায়গায় থাকলে তোরা কি করতি? আমি এখন নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাই। এজারও ইনায়াকে নিয়ে নতুন করে গুছিয়ে নিন, দেখে নিস। আমি তো ওদের পথের কাঁটাগু। আমার শান্ত তীক্ষ্ণ কথাগুলো শুনে ওরা দুজনেই স্তব্ধ হয়ে যায়। আমার একটা কথাও যে মিথ্যে নয় সেটা ওরা বুঝতে পারে। তাই ওরা দুজনেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার কাঁধে আর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঠিক আছে, তুই ডিভোর্স নিয়ে নে। আমরা এজার ভাইয়ের চেয়েও 1000 গুণ হ্যান্ডসাম ছেলে এনে দেব তোকে। একেবারে ছেলেদের লাইন লাগিয়ে দেব, দেখে নিস কি। আমি একটা শুষ্ক হাসি হেসে বলি, অত সহজ নয় রে। ডিভোর্স দিতে হলে চুক্তি ভাঙার জরিমানা হিসেবে আমাকে কয়েক মিলিয়ন ডলার দিতে হবে। এত টাকা আমার কাছে কোথায়? তাই এজারকে নিজ থেকেই উদ্যোগ নিয়ে আমাকে ডিভোর্স দিতে হবে, না হলে আমি এই জালে আটকে আছি। এটা শোনা মাত্রই আইজার চোখ দুটো শয়তানির বুদ্ধিতে চকচক করে ওঠে। ও আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা ভাইয়ার পক্ষ থেকে একটা ডিভোর্স পেপার রেডি করব, তারপর ভাইয়াকে দিয়েই ফোল্ডারে সাইন করিয়ে নেবগু। আমি হতাশ হয়ে মাথা নাড়ি, উনি আমায় ডিভোর্স দেবেন না রে। আমায় ছেড়ে দিলে উনার এত প্রয়োজনীয় কাজগুলো, শিডিউল, ফাইলপত্তরকে গুছিয়ে দেবে। আমি যে উনার কাছে একটা প্রয়োজন। ওরা বিরক্ত হয়ে বলে, আরে ধুর। কোনো একটা ইম্পর্ট্যান্ট ডিলের পেপার বা অন্য কোনো ফাইলের স্তূপের মাঝে রেখে ঠিকই সাইন করিয়ে নেব। আর এই কাজটা আইজাই করবে। কারণ ভাইয়া ওকে বড্ড বেশি স্নেহ করেন আর ওর উপর চোখ বন্ধ করে ভরসা করেন। অন্য কেউ পেপার দিলে স্যার তো লাইন বাই লাইন চেক করে সাইন করেন, কিন্তু আইজা ফাইল এগিয়ে দিলে তিনি পড়ার প্রয়োজনই মনে করবেন না। ওদের এই বোকামিভরা আইডিয়াটা মনে মনে বেশ ভালোই লাগে আমার। কিন্তু মুশকিল হল, এজার ভীষণ সতর্ক একজন মানুষ। যে কোনো কাগজে সই করার আগে সে অন্তত 100 বার খুঁটিয়ে যাচাই করে নেয়। তারপরও দেখা যাক কি হয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি ওদের দিকে তাকাই, আচ্ছা দেখ, আমাকে এই বন্দিচ্ছা থেকে মুক্তি নিয়ে দে তোরা। প্লিজ, অন্তত এইটুকু সাহায্য করগু। আইজা আমার হাত দুটো চেপে ধরে পরম আশ্রয়ের মতো আশ্বাস দেয়, এতটুকু তো আমি তোর জন্য করতেই পারব, ইনশাল্লাহ গু। ঠিক তখনই আইজার ভাই থমাস আমাদের সামনে এসে একটা চেয়ার টেনে বসে পড়েন। ছোটবেলা থেকেই আইজার ফ্রেন্ড হিসেবে আমাদের চেনেন বলে বরাবরই তুই করে সম্বোধন করেন তিনি। ভরাট গলায় জিজ্ঞেস করেন, কি রে? তোরা এখানে কি নিয়ে এত গভীর গবেষণা করছিস? আমি ঠোঁটে এক চিলতে ফিকে হাসি ফুটিয়ে বলি, তেমন কিছু না, এমনি আড্ডা দিচ্ছিলাম আমরা। তা আপনার কি অবস্থা? রয়্যাল মিটিং শেষ হলো নাকি? থমাস বিরক্তি নিয়ে পেছনের সেই টেবিলটার দিকে এক পলক তাকান। তারপর আমার দিকে ফিরে বলেন, আর বলিস না। তোর হাজব্যান্ড যে কি করছে কে জানে। নিজের এক্সকে নিয়ে একেবারে মিটিংয়ে বসেছে। আর ওই মেয়ে ইনায়া যা নাটক শুরু করেছে না। আমার ভীষণ বিরক্ত লাগছিল, তাই উঠে চলে এলাম গ। কথাটা শুনে আমি কৃত্রিমভাবে হেসে উঠি। বলি, কি যে বলেন। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে তো তিনি এসব করবেনই গ। থমাস আমার কথায় সায় দিয়ে বলেন, তা অবশ্য ঠিক। তবে এসব বাদ দে, তুই আবার মন খারাপ করিস না। যতই হোক, ও তোর হাজব্যান্ড। আর হাজব্যান্ড হলেই বা কি? সেদিন আমাদের ফ্যামিলি ডিনারেও তোকে নিয়ে গেল না।
আমি যখন জিজ্ঞেস করলাম, তোমার ওয়াইফকে কেন নিয়ে এলে না? সে সোজাসাপটা উত্তর দিল, আমি এই বিয়েটাই মানি না, তাহলে তাকে কেন নিয়ে যাব? কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। হৃৎপিণ্ডটা মনে হয় কেউ সজোরে চেপে ধরেছে। তারপরও প্রাণপণ চেষ্টায় ঠোঁটের কোণে হাসিটা ঝুলিয়ে রেখে বলি, সেটাই তো। কিন্তু উনি তো আমাকে ছাড়তেও চাইছেন না। আমি মুক্তি চাই, অথচ তিনি দিচ্ছেন না। আপনি তো জানেনই আমাদের মাঝে একটা চুক্তি আছে। আমাকে একটু সাহায্য করবেন এই ব্যাপারে? থমাস জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান, কি সাহায্য? এরপর আইজা, ওরা আর আমি মিলে পুরো প্ল্যানটা থমাসকে বুঝিয়ে বলি। সবটা শুনে থমাস বেশ আত্মবিশ্বাসের সঙ্গে মাথা নেড়ে বলেন, হ্যাঁ, এটা বেশ ভালো একটা আইডিয়া। আর আমি একজন লয়ার, এসব আইনি বিষয় হ্যান্ডেল করা আমার জন্য কোনো ব্যাপারই না। আমি তোকে অবশ্যই সাহায্য করব। আমি চাই তুই এই দমবন্ধ করা সম্পর্ক থেকে বেরিয়ে একটা সুন্দর জীবন লিড করগ। আমি কৃতজ্ঞতার হাসি হেসে বলি, আপনি এই সাহায্যটুকু করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। থমাস হেসে বলেন, আরে এটা কোনো সমস্যাই না। আচ্ছা চলো, এই উপলক্ষে সেলিব্রেট করা যাক। আমি জানি তোরা হার্ড ড্রিঙ্কস করিস না, তাই অ্যাপেল সাইডার আনাই, ওটা দিয়েই এনজয় করা যাক। এই বলে থমাস ওয়েটারকে ডেকে ড্রিঙ্কসের অর্ডার দেন। এরপর আমরা চারজন মিলে গ্লাসে চুমুক দিই, টুকটাক গল্পগুজব চলতে থাকে। ওরা তিনজন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমার মনটা ভালো করার। আর আমিও বুকের ভেতরের হাহাকার লুকিয়ে রেখে মিথ্যা হাসির আড়ালে ওদের সাথে তাল মিলিয়ে যাই। এদিকে এজার রয়্যাল টেবিলে বসে থাকলেও তার ক্রুদ্ধ দৃষ্টিটা শিকারীর মতো স্থির হয়ে আছে নিদ্রার দিকে। ভেতরে ভেতরে রাগে লাভা ফুটছে তার। একদিকে কর্পোরেট ক্লায়েন্ট আর ইনায়ার সাথে বাধ্য হয়ে মেকি ভদ্রতার নাটক করতে করতে তার স্নায়ু ছিঁড়ে যাওয়ার উপক্রম। আর অন্যদিকে নিদ্রা। এজার মনে মনে ভাবে, এই পার্টিতে পা রাখার পর থেকে একটা বারের জন্য এজারের পাশে এসে দাঁড়ানোর বা তার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি নিদ্রা। উল্টে এখন থমাসের সাথে বেশ আয়েশ করে গল্প জুড়ে দিয়েছে সে। থমাসের কোনো একটা কথায় মাথা দুলিয়ে খিলখিল করে হেসে উঠছে, আর সেই হাসিটা তীব্র বিষের মতো এসে বিঁধছে এজারের মনে। রাগে চোয়াল শক্ত হয়ে আসে এজারের, গলার শিরাগুলো সামান্য ফুলে ওঠে। হাতের ক্রিস্টাল ওয়াইন গ্লাসটায় শান্ত ভঙ্গিতে ঠোঁট ছোঁয়ায় সে। গ্লাসের গায়ে তার মুঠোর চাপ এতটাই তীব্র যে মনে হচ্ছে কাচটা যে কোনো মুহূর্তে গুঁড়ো হয়ে লাল ওয়াইন আর তার হাতের রক্ত একাকার হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে জমাট বাঁধা ক্রোধ নিয়ে মনে মনেই হিসহিস করে ওঠে সে, তোমার এই হাসি আমি বের করছি। থমাস, থমাস ডাকাচ্ছি তোমাকে। শুধু আর কিছুক্ষণ অপেক্ষা করো, একবার বাড়ি তো যাই। আইজা জোকস বলতে বলতে এমন পাগলের মতো হাসছে যে হাসতে হাসতে সরাসরি আমার বোরকার উপর ড্রিঙ্কসটা ফেলেই দেয়। এই তার ছেঁড়া মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। অগত্যা বাধ্য হয়েই লেডিস ওয়াশরুমে আসি বোরকাটা পরিষ্কার করতে। পানি দিয়ে ধুয়ে হ্যান্ড ড্রায়ারের বাতাসে সেটা শুকিয়ে যেই না বাইরে পা রেখেছি, অমনি থমকে দাঁড়াই। চোখের সামনে দেখি এজার দাঁড়িয়ে আছেন। একদম একটা খ্যাপা সিংহের মতো রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন তিনি। উনাকে এখানে দেখে অবচেতনভাবেই আমার কপাল কুঁচকে যায়। উনি লেডিস ওয়াশরুমের করিডোরে কি করছেন? ইনায়ার সাথে এলে নাকি? আমি আশেপাশে চোখ বুলিয়ে ইনায়াকে খুঁজি। কিন্তু না, ইনায়া তো নেই। পুরো করিডোর একদম ফাঁকা, আশেপাশে দ্বিতীয় কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। আমাকে এভাবে এদিক ওদিক তাকাতে দেখে উনি এক লম্বা পদক্ষেপে আচমকা আমার একদম কাছে চলে আসেন। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার দুই বাহু শক্ত করে চেপে ধরে রীতিমতো ঝাঁকিয়ে ওঠেন। তার গলার স্বর রাগে কাঁপছে। এখানে আসার পর থেকে তো দেখছি তোমার রূপই পাল্টে গেছে। আমার সাথে কথা বলার সময় তো খুব তেজ দেখাও, কথায় কথায় ফোঁস করে ওঠো। আর এখন থমাসের সাথে দাঁত বের করে হেসে হেসে কিসের কথা হচ্ছিল? আমার সাথে তো কথাই বলতে চাও না, আর ওর সাথে এত কিসের কথা তোমার, হ্যাঁ? উনার হাতের প্রবল চাপে আমার মনে হচ্ছে বাহুর মাংস বুঝি এখনই ছিঁড়ে আসবে। ব্যথায় শরীর রিমঝিম করে উঠলেও আমি নিজেকে শক্ত রাখি। উনার ওই ধূসরনীল ক্রুদ্ধ চোখের দিকে নিজের কঠোর দৃষ্টি নিবদ্ধ করি। একটুও না দমে চোখে চোখ রেখেই কড়া গলায় বলি, আমি উনার সাথে দাঁত বের করে হাসি বা জিভ বের করে, তাতে আপনার কি? আমার উপর এত অধিকার খাটানোর সাহস আপনি পান কোথা থেকে? বেশি বেশি রিয়েক্ট কমেন্ট করুন, তাহলে তাড়াতাড়ি দিয়ে দিব। এজারের জেলাসি ঝগড়া দেখতে।